হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে কিছু বিষয় শেয়ার করার জন্য আসলাম। তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলির অংশ, তাই জন্য কিছু তো শেয়ার করতেই হয়। তো তোমাদের এর আগে আমি বলেছিলাম পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যির হৃদয় হলে গলে যেত। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, দেখে এসো। তো কাদের সম্পর্কে বলছি তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তা আমরা তো কখনো যাই না রূপসার ঠাকুমা বা দাদুর বাড়ি। দাদু মারা গেছেন, ঠাকুমার বাড়ি কখনো যায় না, উনি এখনও বেঁচে আছেন। তো ওর পাপাও যায় না, কারণ তোমরা জানো যে এর আগে যখন ওর পাপা অসুস্থ হয়ে পড়েছিল, মানে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, ওর পাপার মানে জীবনটাই থাকবে না এমন অবস্থা। কলকাতায় ভালো ও জায়গায় নিয়ে গিয়েও সেখানে ঠিক করার মানে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনো আশা দিতে পারছে না, এমন অবস্থা হয়েছিল সেই সময়। আমার মানে অনেক টাকার পয়সার দরকার হয়েছিল, যদিও রূপসার পাপার নামে সব ছিল, আমি কিছু করতে পারছিলাম না সেই সময়। আমার অ্যাম্বুলেন্স ভাড়াটাও ছিল না। তো রূপসার এক বন্ধু পাপা আমাকে সাহায্য করেছিল ধার দিয়ে, সেই কারণে আমি তখন অ্যাম্বুলেন্স ভাড়াটা দিয়ে আমি ওকে কলকাতায় নিয়ে যেতে পেরেছিলাম। মানে আমার হাতে সেরকম পয়সা ছিল না, যা পয়সা ছিল ওর পাপার নামে, তো আর ব্যাংকের থেকে আমি তুলতেও পারছি না। আর রাত্রিরে কী করব কি না করবো, ওর পাপা তো অসুস্থ হয়ে পড়েছিল ঘরে। তো যাই হোক, ওরা আমাকে বুদ্ধি দিয়েছে, টাকা ধার দিয়েছে, তাই জন্য আমি কিন্তু সুস্থ করে বাড়ি আনতে পেরেছি। তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তো যাই হোক, যে কথা বলতে এসেছি অন্যদিকে চলে গেল কথাটা। কথাটা হচ্ছে, তো তখন রূপসার ঠাকুমার কাছে ফোন করেছিলাম, আমার ছেলে আমি ঠাকুমার সাথে কথা বলাইনি। ওর পিসিরা বলেছে মার হাই প্রেশার, এখন ফোন করলে মার আরও হাই প্রেশার হয়ে যাবে, স্ট্রোক ফোক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা তো যেভাবেই হোক আমরা ওর পাপার বিল টিল মিটিয়ে সুস্থ করে নিয়ে আসতে পেরেছি ঠাকুরের কৃপায়। তো আসার পরে তখন দেখলাম ওর আম্মার হাই প্রেশার একদম লো প্রেশার হয়ে গেল, নর্মাল প্রেশার হয়ে গেল, বিল মিটানো হয়ে গেছে। আমার বাড়িতে একদিন আসলো, এসে আমার দিকে পিছন করে বসে, উনি এত বয়স্ক মানুষ, উনি আমার দিকে পিছন দিয়ে বসে আমারই বাড়িতে আমারই সব জায়গায় আমারই খাটের উপর বসে আমার দিকে পিছন করে বসে ছেলের সাথে কথা বললো। তো এমন ভান করলো যে ছেলেকে খুবই ভালোবাসে, অথচ যখন ছেলে মরণাপন্ন তখন টাকা দিতে হবে বা সাহায্য করতে হবে বলে ওরা কেউ সেভাবে ফোনও তুলছে না। আর যদি বা তুলে ফেলছে, বলছে মা অসুস্থ, পিসিরা বলছে। আর উনিও তাতে সাথ দেন, ওর পিসিরা যা বলে তাতে সাথ দেন, মানে উনিও তাতে বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখনো শুনিনি যে মেয়েদের অবাধ্য হতে। যত উনার খারাপ, ছেলের বউ, ছেলে ছেলে মানে আধা খারাপ, পুরোটা না, কারণ ওকে তো পুরো খারাপ বলা যাবে না, তাহলে লোকে খারাপ বলবে। ছেলে যখন মৃত্যুসজ্জায় তখন উনি আর খোঁজখবর রাখছেন না, কারণ উনার হাই প্রেশার হয়ে যাবে, এই ব্যাপার। তো আমারও তো ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ের কিছু হলে আমার তো কত শ্বাসকষ্ট, কত কিছু, তবু তো আমার শ্বাসকষ্টটা আর বেড়ে যায় না। আমি তো সেটাই ভাবি, আমিও তো মা। আমার মেয়ের কিছু হলে, আমার ছেলের কিছু হলে, তখন তো আমি দেখি আমার শ্বাসকষ্ট যাই থাক না কেন, আমি ওদের আপ্রাণ চেষ্টা করব যে কি করে সুস্থ করা যায়। এটাই তো সুস্থ মানে সত্যিকারের মায়ের পরিচয় না। তো উনি তখন, ওরা তখন বলতে দেয়নি বা কি উনি শিখিয়ে দিয়েছেন কথা যে আমার সাথে কথা বললেই হয়তো টাকা চাইবে, কারণ ওনারা শুনে ফেলেছিল যে আমাদের পয়সা হাতে নেই, আমার নামে কিছু নেই, তাই জন্য আমি টাকা পয়সা কিছু করতে পারছি না, এখানে ওখানে খুব ঘোরাঘুরি করছি। তো অনেকটা কথা বলে ফেললাম, আমি ছোট করে বলতে চেয়েছিলাম, এতগুলো কথা বলার দরকারই ছিল না, পাঠাতে চাইছিলাম না। তা যাই হোক, ফোনে কথা হয়ে গেছে, আর যে গিয়ে কী লাভ, ফোনে উনি কথা বলতে পারছেন, তাও বললো না আমি যাব। তো গিয়ে
আমি একটা ফোন দিলাম, আমার তো এখন দুটো ফোন হয়ে গেছে, এই ফোনটা কিনেছি, আর একটা ফোন তো তোমরা জানো ওটাও ভালো আছে, তো ওই ফোনেও একটা সিম ভরা আছে, এই ফোনেও একটা সিম ভরা আছে। তো ওই ফোনটা আমি কল চালু করে দিলাম, আর ওর বাবা না ওইসব দেখে না যে কল চালু করেছি কি, কল চালু করে মিউট করে দিলাম যাতে ও ওই ফোন থেকে কিছু শোনা যায় না যায়, আমার আর একটা ফোন থেকে আমি শুনতে পারি। এবার ও গেছে, যাওয়ার পরে ওর কি মনে হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে সবই শুনতে পাচ্ছি, যখন যাওয়ার পর কিছুক্ষণ পর, যাওয়ার 10 মিনিট পর ও না ফোনটা বের করে টাইম দেখতে গিয়েছে, টাইম দেখতে গিয়ে হয়তো দেখেছে কল চলছে, কলটা কেটে দিয়েছে, আর আমি বাকিটা শুনতে পাই। তো বাড়িতে আসলো যখন, তখন আমি যেটুকু শুনলাম তাতে দেখলাম উনি তো খুব কাঁদছেন, ওনার স্ট্রোক হয়েছে। এই স্ট্রোক হয় না, মুখ বেঁকে যায়, ঠান্ডা লেগে অনেকে বয়স্ক মানুষের স্ট্রোক হয়, এক সাইডের স্ট্রোক হয়, মুখটা এইদিকে সরে আসে, কথা বলতে পারে না, খেতে পারে না, এরকম স্ট্রোকগুলো হয়, আমি দেখেছি। আমি তো ফিজিওথেরাপিস্টের কাছে অনেক বছর যাতায়াত করেছি, এরকম ফিজিওথেরাপির জন্য আসে। তো ওটাকে কী বলে জানি না, তো নিশ্চয়ই কোনো নাম আছে, তারা, আমি ওই নামটা জানি না, কিন্তু আমি দেখেছি এরকম শীতকালে বেশি হয়, 10-12টা পেশেন্ট এরকম আসে ফিজিওথেরাপিস্টের কাছে। তো যাই হোক, তো ওনার এইরকম হয়েছিল, তা ওনার মুখটা এখনও বেঁকে গেছে, আর সেই মুখ বেঁকাটা আরও বেঁকে গেছে। তা উনি যখন গেছেন, উনি যেভাবে কথা বলছিলেন, আমি তো ফোনে তো শুনেছি, কল চলছিল, তাতে মনে হলো না উনি এখন ওই সে মুখ বেঁকার জন্য ওনার কোনো অসুবিধা। যাদের মুখ বেঁকে যাবে, জিভ টিপ সব জড়িয়ে দেবে, কথা বলতে পারবে না, খেতে পারবে না, অনেক কিছু, কিন্তু মুখটা ওনার বেঁকা আছে অল্প। তো যাই হোক, না যে কথাটা রূপসার পাপা এসে বলছে সেটা শুনে বুঝলাম যে বলছে যে ওদের তো অনেক বড় জায়গায় বাড়ি, দুটো বাড়ি, একটা বাড়ি পুরনো, একটা নতুন। পুরনো বাড়িটায় আমার ননদ আছে, শাশুড়ি, মানে নতুন বাড়িটায় ননদ শাশুড়ি সব আছে, আর পুরনো বাড়িটা পড়ে আছে, ওটা মানে ভগ্ন প্রায়, অনেক বড় জায়গার মধ্যে। তো ওইটা বলছে যে নিতে, ওইটা বলছে ওখানে গিয়ে বাড়ি বানাতে। ওখানে গিয়ে বাড়ি বানালে তো শুধু ওই থাকবে, ওখানে তো আর আমাকে আমার ছেলে মেয়েকে ঢুকতে দেবে না, বলেইছে শাশুড়ি তোমাদের কোনো জায়গায়। তো ওকে এই কথা বলেছে। তা আমি আমাদের কী হবে, আমাদের এই বাড়িতেই মানে ঘর পড়ে থাকে ফাঁকা, আমরা এইগুলোই পরিষ্কার করতে পারি না, ওখানে গিয়ে কী করব। আর সেটা অল্প বয়স হলে হতো, হ্যাঁ, সে বুড়ো বয়সে আমরা আবার ওইখানে যাব কেন? যখন দেওয়ার কথা ছিল বাড়িতে জায়গা, তখন তো দেয়নি, মানে আমাদের বাড়িতে জায়গা, ওইখানে জায়গা দেয়নি বলেই তো আমাদের এইখানে থাকা, বাবা বলেছিল এখানে থাকতে। আর নতুন চাকরি করেই তো কেউ তখন বাড়ি বানাতে পারে না, জমি কিনতে পারে না, তখন নতুন চাকরি পেয়েছে, তখনই তো থাকতে দেয়নি। তারপরে তোমাদের তো সবই বলেছি, আমি দুবার বাড়ি বানাতে গিয়েছি, এই বাড়ির থেকে অন্য জায়গায় বাড়ি বানাতে গিয়েছি, যে জায়গাটা রূপসার পাপা কিনে রেখেছে, সেখানেও কিন্তু আমরা বাড়ি বানাতে পারিনি, দুবারই বাধা পড়েছে। সে কারণে আমরা এখন আর কি দরকার, এখন আমরা অসুস্থ হয়ে পড়েছি, আমার এই অবস্থা, ওর পাপা অসুস্থ, রূপসা এখন পড়াশোনা করছে, আমার বাবুটাও তো তোমরা সবাই জানো যে সুস্থ না, তাহলে আমরা তিনটে মানুষ অসুস্থ। রূপসাকে দেখে আমরা বেঁচে আছি, যে রূপসা একটু সুস্থ, রূপসা পড়াশোনা করছে, সকালবেলা উঠেই তোর ঝোর লেগে যায় যে স্কুলে যায়, এটা এইসব দেখেই আমাদের ভালো লাগে, নাহলে আমরা তিনজনাই তো শুয়ে থাকতাম, তাই না? আমাদের তিনজনের যা অবস্থা, ভালোই লাগতো না। তা আমাদের এখন আর কি দরকার, এখন তো কোনো দরকার নেই। আর ওসব যার বাবা মারই আদর পেলাম না, তার সম্পত্তি দিয়ে কী করবে? তা এইসব কথা বলেছে। তা ওকে দেখলাম যখনই এই চিন্তা করছে, মুখটা পুরো লাল হয়ে যাচ্ছে, যখন খুব টেনশন করে না তখন মুখটা লাল হয়ে যায়, হাই প্রেশার হয়ে যায়। তা আমিও চিন্তায় আছি যে মা কী এমন বললো, ফোনটা কেটে দিল বলে আমি শুনতে পারলাম না। তো যাই হোক, আমি আর ওকে যেতে দেবো না, কারণ ও ছাড়া আমাদের কেউ নেই যেমন। এবার রূপসার খুব ক্ষতি হবে, ওর যদি শরীর খারাপ করে, রূপসার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমার তোমাদের জানানো মানে এগুলো আমার রেকর্ড হয়ে থাকছে, আমি একদম অন ক্যামেরার সামনে আমি বলছি কথাগুলো। আর তারপরে ও
ওদের হয়ে গেল ব্যাপারটা। তারপরে এবার আমরা সেভাবে সম্পর্ক রাখিনি, কারণ যারা বিপদের সময় নেই তাদের সাথে সম্পর্ক রেখে কী লাভ? তারা শুধু বদনাম করে, তারা শুধু টেনশন দেয়। আর ওর বাবা এই অসুস্থ হয়ে যাওয়ার পর এমন হয়ে গেছে না, একটুতেই টেনশন করে, কোনো রকম ওকে টেনশন দিই না। তাই জন্য দেখো আমার বাড়িতে দুটো ডগি আছে, একটা পাখি আছে। পশু পাখিদের সাথে থাকলে কিন্তু অনেকটা টেনশন ফ্রি থাকা যায়। তোর পাপা একটুতে টেনশন, আর সারাদিন না অনেক রকমের ওষুধ খেয়ে থাকতে হয় ওকে, কারণ ও হাই সুগার হয়ে গেছিলো টেনশনের, ওর কোনো অনেক রকম প্রেশার সব কিছুই আছে। তা যাই হোক, ওকে খুব কষ্ট করেই আমরা সুস্থ করে রেখেছি। একটা নিয়মের মধ্যে আমরা সকালবেলা থেকে থাকি। তোমরা দেখেছো আমরা কোন টাইমে খাবার খাই, কোন টাইমে ঘুমাই। আমাদের বাড়িতে একটা সব নির্দিষ্ট টাইম আছে, কোথায় কে কী কোন জিনিসটা রাখবে, কোথায় কখন খাবে, একসাথে খাবে কি না, এগুলো সমস্ত কিছু একটা যার যার কাজ ভাগ করা আমাদের বাড়িতে সব আছে। এবার হঠাৎই আমরা তো আর কোনো যোগাযোগ করিনি, কারণ আমরা গরিবের মতো থাকছিলাম। আমাদের কষ্ট আছে, যা আছে, দারিদ্র্য আছে, যা আছে, আমাদের রূপসাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে ওর পাপা আর আমি থাকছিলাম। হঠাৎই ওর বাবাকে আজকে বাজারে আমার শাশুড়ি কাকে দিয়ে খবর পাঠিয়েছে জানি না, কবে পাঠিয়েছে তাও জানি না, একজনের সাথে দেখা হয়েছে, বলেছে যেতে। খুব অবস্থা খারাপ ওনার, মানে এতটাই শয্যাশায়ী, উনি আর উঠতে পারছেন না, কথাও বলতে পারছেন না। তো যথারীতি মায়ের জন্য সব ছেলে মেয়ের মনই কাঁদে। আমার ছেলে মেয়েও নিশ্চয়ই আমার জন্য এইভাবেই কাঁদে। তো আমি সেটাই ভাবি, ওরও মায়ের জন্য এইভাবেই মন কাঁদে। আর অনেক দিন মার সাথে দেখা সাক্ষাৎ নেই, সেখানে তো আরও কাঁদবে, যে দেখা নেই, যে জিনিসটা না অনেক দিন দেখা না হয় না, সেই জিনিসটা এমনি প্রিয় হয়ে যায় মনে মনে। আর ওটা তো মা। তো বাজার থেকে আসার পরেই বললো, জানো তো আমাকে না অমুকে বলেছে যে মার অবস্থা খুব খারাপ, আমাকে যেতে হবে। আমি বললাম তুমি যাবা, আবার অশান্তি হবে, কারণ ওরা তো নেগেটিভ কথা ছাড়া কিছু পজিটিভ বলে না। আর তুমি এসে বাড়িতে টেনশন করো আর আমাকে বলো এটা কি সত্যি, এটা কি সেটা, আমাদের নিজেদের মতো গণ্ডগোল বেঁধে যায়। রূপসা বাবুও খুব অসুবিধায় পড়ে যায়, কারণ আমরা ছাড়া তো ওদের আর কেউ নেই। তুমি যাবা, তুমি ফোন করো, যে বলেছে তার ফোন থেকেই নাই ফোন করো, সেই নাই কথা বলিয়ে দেবে। তো বললো তার ফোন নাম্বারটা নেই। আমি বললাম দেখছি তাহলে। খুব টেনশন করছে দেখলাম, মা বলে কথা। তো বাড়িতে আসার পর আমার ছেলে বলল, না আমার কাছে আছে, ফোন নাম্বার আছে, দেখছি। একটা ফোন থেকে ফোন করার পর 5 মিনিট পর ফোন ধরলো, সেই চিল্লিয়ে যাই হোক, ফোন ধরার পরই উনি এত কাঁদতে শুরু করেছেন ছেলের সামনে, যে ও দেখছি এদিকে ফোনের এপারে হাউ হাউ করে কাঁদছে। একটা মানে আমার রূপসা দেখলে হয়তো পাপাকে ভেঙাতো, যে ও পাপা তুমি কি ছোট্ট বাচ্চা হয়ে গেলে, তুমি এখানে হাউ হাউ করে কাঁদছো। রূপসা সেই সময় স্কুলে ছিল। তো হাউ হাউ করে কাঁদছে। তারপরেই ও কাঁদা, মানে আর চোখ তো মানাতেই পারছে না, হাউ হাউ করে দেখছি। ও মা আমি এক্ষুনি যাচ্ছি। তারপর সঙ্গে সঙ্গে স্নান টান করে একদম রেডি হয়ে গেল। আমি বললাম তুমি একা যাবে না, তুমি অসুস্থ মানুষ, তুমি একা যাবে না, বাবু যাবে সাথে। তা বললো না আমি একাই যাব। তো বাবুকে নিয়ে গেলেন এই কারণেই, এবার বাবু তো আমাকে সব বলবে এসে, যে কি বলেছে না বলেছে, আর আমি সব শুনবো, কারণ ও টেনশন করবে, আমি তো এটা চাই না, না। যে কারণে আমি পাঠাই না, যে একটা কিছু যাবে, এমন একটা কিছু বলে দেবে, সেইটা নিয়ে টেনশন করবে, আর সুস্থ মানুষটাকে অসুস্থ করে দেবে। আর ওরা নেগেটিভ জিনিস ছাড়া কিছু দিতে পারে না। মানে উনি এমন কথা বলবেন যে আমাদের দুজনার মধ্যেও একটা গণ্ডগোল বেঁধে যাবে, দিয়ে আমরাও যেন কেমন যেন ছাড়া ভাব থাকবো। রূপসাবাবু তো থাকবেই, আর খিটখিট করবে। সংসার ভাঙা যাকে বলে, মা হয়ে ছেলের সংসার ভাঙতে উনি একদম ওস্তাদ। কি বলবো, যদি উনি মা কিছু বলতে নেই, তবুও এগুলো না শেয়ার করলেই না। তো যাই হোক, ওকে আমি পাঠালাম, স্নান টান করে একাই পাঠালাম। খুব ভগবানের কাছে নাম করে পাঠালাম, পাঠাতে চাইছিলাম না। আমাদের জজুয়ানি আছে, তাহলে কে দেখবে? এই যে প্রতিদিন সকালবেলায় বাজারে চলে যায় মাংস আনতে জজুয়ানির জন্য, এই রূপসার জন্য এটা করে ওটা করে, এই সব নিয়মেতে আছে। এবার এই জিনিসটা যেই নষ্ট হয়ে যাবে না, মানে ওই অসুস্থ হয়ে পড়বে,
কে করবে এগুলো? তা আমরা তো একটা সিস্টেমের মধ্যে আছি, সিস্টেমটাকে ভেঙে দিতে চাইছে। ওনার রাগ আছে, আমার উপর রাগ হচ্ছে। উনি ছেলের সাথে, ছেলেকে হাতের মুঠোয় আর নিতে পারছে না। অসুস্থ হয়ে যাওয়ার পর ছেলেকে হাতের মুঠোয় নিয়ে, যেমন আগে জব্দ করতো আমাকে, যা বলতো ছেলে তাই শুনতো। অসুস্থ হয়ে যাওয়ার পর আর তো করতে পারছে না। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমি নাই খারাপ, আমার ছেলে মেয়েরা খারাপ। মেনে নিলাম, তর্কের খাতিরে মেনেই নিলাম এটা। কিন্তু তোমার মা তো ভালো, তাহলে তুমি যে এত অসুস্থ হয়েছিলে, সে তাহলে কী করে ঘরের মধ্যে থাকলো যখন তুমি মরণাপন্ন? কতবার বলছি এখানে আসতে, এখানে আসতে, ফোন তো দেয়ই না, বলে কি যে না হাই প্রেশার, হাই প্রেশার। যেই বিল মিটিয়ে বাড়ি নিয়ে আসলাম তার মধ্যে ওর হাই প্রেশার সেরে গেল, একদম নর্মাল প্রেশার হয়ে ও বাড়িতে চলে এলো। আমার সাথে আবার আমার দিকে পিছন করে বসে ছেলেকে যাতায়াত শেখাচ্ছে, সেগুলোর সময় ওর প্রেশার ঠিক হয়ে থাকছে না। এইসব কথাগুলো বললে বলা হয়, যদি উনি গুরুজনের সম্পর্কে কিছু বলতে নেই, তাই জন্য বলি না। কিন্তু না, প্রতিটা মানুষের একটা জড়িয়ে আছে, জীবন জড়িয়ে আছে, যেখানে রূপসার জীবন, আমার জীবন, বাবুর জীবন জড়িয়ে আছে। একটা সংসার, পরিবার ভেঙে যাবে, সেটা আমি আমি বুঝতে পেরেও কী করে আমি সহ্য করব? উনি হয়তো চাইছেন ওনার মেয়েদের সংসার হলে একদম ওনার দুটো পাখনা গজিয়ে, পাখনা দিয়ে উনি ঢেকে রাখেন। ছেলের বেলায় কিছু না, ছেলের টাকাটা কিন্তু খুব মধুর। ছেলে যখন চাকরি করতো তখন ও যখন এটা ওটা সেটা এনে দিত, খুব মিষ্টি। যাই হোক, এই ঘটনাটা তোমাদের আজকে শেয়ার করে রাখলাম, বলে রাখলাম। আর কিছু কিছু তো আমি রেকর্ড করেও রেখেছি আমার কাছে, কারণ ওটা গিয়েছিল, সেটা প্রমাণ আছে। যাই হোক, খুব খুব ভালো থেকো বন্ধুরা। দেখেছো তো, পাষাণ হৃদয় যাদের, তাদের গলে না। আর সত্যিকারের হৃদয় হলে কিন্তু গলে দিত। আর এক চোখে মারাও কোনো দিন সবাইকে একসাথে ভালোবাসতে পারে না। এক চোখে মারা ওই পার্টিকুলার কাউকেই ভালোবাসতে পারে। খুব ভালো থেকো।